মুক্তিযুদ্ধের সময়ের অর্থাৎ 1971 সালের একটা ঘটনা বলি। এই ঘটনাটা বলা দরকার এই কারণে মনে করলাম যে আমাদের এখানে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন, যারা 1971 সালে যুবক ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে যাননি, যাদের জীবনে তাদের যে জীবনী আছে উইকিপিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবনেরও, সেই জীবনীতে 1970 এবং 71 সালের কিছু নাই। 72 সাল থেকে তাদের জীবন শুরু হয়েছে। 71 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু সেটা বলেন না। 72 সাল বা 73 সাল থেকে যাত্রা শুরু করেন। তো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির একটা ঘটনা বলি। 1971 সাল আপনারা জানেন, 2 নম্বর সেক্টর, খালেদ মোশাররফ, মেজর হায়দার খালেদ মোশাররফের যে সেক্টর 2, সেই সেক্টর 2-র যে অভিনব যুদ্ধ পরিকল্পনা ক্র্যাক প্লাটুন মানে রাজধানী ঢাকায়, সেই সময়ের ঢাকার বুকে যে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে যে অপারেশনগুলো চালানো হয়েছিল ক্র্যাক প্লাটুনের, দেশে বিদেশে এগুলো খুবই প্রসিদ্ধ। সেই ক্র্যাক প্লাটুনের একজন সদস্য ছিলেন বদি, দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা। এই বদিকে কিভাবে কারা ধরিয়ে দিয়েছিলেন এবং সেই ধরিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে শহীদ জননী জাহানারা ইমামের সন্তান রুমি সহ, আলতাফ মাহমুদ সহ 2 নম্বর সেক্টরের এই ক্র্যাক প্লাটুনের গেরিলারা কিভাবে ধরা পড়েছিলেন, সেই গল্পটি একটু বলি আপনাদেরকে। 1971 সালে ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন জালাল উদ্দিন সাহেব। ঢাকা কলেজ সেই সময়ও খুব নামকরা কলেজ ছিল, আমরা ওই ঢাকা কলেজে পড়েছি, সেই হিসেবে আরও ভালো করে জানি। এবং ঢাকা কলেজের রেজাল্ট যেরকম ভালো হতো, একই রকমভাবে ঢাকা কলেজের শিক্ষক এবং প্রিন্সিপাল সমাজের খুবই শ্রদ্ধেয় এবং খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। তো ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন জালাল উদ্দিন সাহেব। এই জালাল উদ্দিন সাহেব ছিলেন আমাদের যে সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের শ্বশুর। তো জিল্লুর রহমানের শ্বশুর ছিলেন জালাল উদ্দিন সাহেব। আর জালাল উদ্দিন সাহেবের বাড়িতে, ওই ঢাকা কলেজের প্রিন্সিপালের যে বাড়ি ঢাকা কলেজের ভেতরে, ওই দিন দুপুরবেলা বদি প্রিন্সিপাল জালাল উদ্দিনের ছেলের সঙ্গে সেই বাসায় ছিলেন এবং তারা কয়েকজন বন্ধু মিলে কার্ড খেলছিলেন দুপুরবেলা। মুক্তিযুদ্ধের সময় বদি তখন ঢাকায় এসে আত্মগোপনে আছে, 2 নম্বর সেক্টর থেকে ঢাকায় এসেছে। কার্ড খেলা অবস্থাতে জালাল উদ্দিনের ছেলে, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, শরীফ সম্ভবত নাম, সে একটু বাইরে থেকে আসছি বলে বাইরে যায় এবং ফেরার সময় পাকিস্তানি আর্মিদেরকে নিয়ে সে বাড়িতে ফেরে এবং বাড়িতে এসে বদিকে পাকিস্তানি আর্মিদেরকে দিয়ে ধরিয়ে দেয়। প্রিন্সিপাল জালাল উদ্দিনের ছেলে বদিকে, তারা বন্ধু ছিলেন, তারা এই জালাল উদ্দিনের ছেলে পাকিস্তানি আর্মি ডেকে এনে বদিকে ধরিয়ে দেয়। এই গল্পটি কেন বলছি? জালাল উদ্দিন সাহেব জিল্লুর রহমান সাহেবের শ্বশুর ছিলেন শুধু সেই কারণে নয়, জালাল উদ্দিন সাহেবের ছেলে, মানে যে ছেলে বদিকে ধরিয়ে দিল পাকিস্তানি আর্মির কাছে, সেই ছেলেটি হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি, এখনও পদত্যাগ করেননি, নাজমুল হাসান পাপনের মামা। তার মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাহসী গেরিলা মুক্তিযোদ্ধা বদি, সেই বদিকে 1971 সালে ধরিয়ে দিয়েছিলেন নাজমুল হাসান পাপনের মামা। নাজমুল হাসান পাপনের মামা মানে আইভি রহমানের ভাই। ধরুন এই গল্পটি যদি আওয়ামী লীগের ভেতরে না হতো, তাহলে আমাদের এই মুক্তিযোদ্ধা গবেষকরা কিভাবে এই গল্পগুলো বর্ণনা করতেন, কিভাবে দায় চাপাতেন তাদের উপরে? তো সেই কারণেই আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা আলারা যত রকমের অপকর্ম আছে, সেই অপকর্মকে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেন। পলাতক শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছেন যত রকমের তার অপশাসনকে বৈধ করার ক্ষেত্রে। এই কারণেই এদের মুখে শোনা, এদের প্রচার করা তত্ত্ব বিশ্বাস করতে হয় না, বিশ্বাস করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা, বিশ্বাস করতে হবে নিজেরা জেনে এবং বুঝে। এই যে আমি গল্পটি বললাম যে এই জালাল উদ্দিন সাহেবের ছেলে
নাজমুল হাসান পাপনের মামা বদিকে ধরিয়ে দিয়েছিলেন। এর তথ্যসূত্র কি? এর তথ্যসূত্র হচ্ছে হাবিবুল আলম বীর প্রকৃত, ওই যে বড় বড় গোফালা হাবিবুল আলম বীর প্রতীক, 1971 সালের ক্র্যাক প্লাটুনের অন্যতম গুরুত্বপূর্ণ যোদ্ধা, মুক্তিযোদ্ধা। ফার্মগেটে যে অপারেশন চালিয়েছিল গেরিলারা, ক্র্যাক প্লাটুনের গেরিলারা, সেই ফার্মগেট অপারেশনে মেশিনগান হাতে যুদ্ধের মূল ফায়ারগুলো করেছিলেন হাবিবুল আলম বীর প্রতীক। শেরাটন আক্রমণ হাবিবুল আলম বীর প্রতীক, আরও অনেকে ছিলেন হাবিবুল আলম বীর প্রতীক। ঢাকায় আরও বহু গুরুত্বপূর্ণ অপারেশন করেছিলেন হাবিবুল আলম বীর প্রতীক এবং বদিরা সম্মিলিতভাবে। তো এই হাবিবুল আলম বীর প্রতীকের উদাহরণটা দিচ্ছে এই কারণে, তার আমি সাক্ষাৎকার নিয়েছি একাধিকবার, সেই সাক্ষাৎকারে তিনি পুরো ঘটনাটি বলেছেন। আরও একটা তথ্য প্রমাণ দেখাই, তথ্য ছাড়া তো কথা বলা যাবে না। এই যে বইটির কথা খেয়াল করেন, এই বইটি হাবিবুল আলমের লেখা, বাংলা এবং ইংরেজি দুই ভাষায় এই বইটি লিখেছেন তিনি। এই বইয়ের মধ্যে যে গল্পটির কথা বললাম সেই গল্পটি বিস্তারিত আছে। ব্রেভ অফ হার্ট, হাবিবুল আলম বীর প্রতীক, ফ্রিডম ফাইটার, সেক্টর 2 অ্যান্ড কে ফোর্স। ওই যে খালেদ মোশাররফের নামে যে কে ফোর্স ছিল, সেই কে ফোর্সেরও সদস্য ছিলেন তারা। আর বদিকে ধরিয়ে দেওয়ার তাৎপর্যটা কি? ক্র্যাক প্লাটুন ঢাকা শহরে অপারেশন করে পাকিস্তানি আর্মিকে একেবারে নাস্তানুবুদ করে ফেলেছে, কিন্তু যখন বদিকে পাপনের মামা ধরিয়ে দিল, বদির উপরে ভয়াবহ রকমের নিপীড়ন নির্যাতন করে পাকিস্তানি আর্মি, তখন বদি আব্দুস সামাদের নাম বলে দেয়, যে আর কারা জড়িত আছে সেই আব্দুস সামাদের নাম বলে দেয়। সামাদ আরেকজন গেরিলা মুক্তিযোদ্ধা, তিনি নিয়ন সাইনের ব্যবসা করতেন সেই সময় 1971 সালে। বদির স্বীকারোক্তি অনুযায়ী সামাদ সাহেবকে, গেরিলা যোদ্ধা সামাদকে পাকিস্তানি আর্মিরা ধরে এবং তার উপরে ভয়ঙ্কর রকম নিপীড়ন নির্যাতন চালানো হয়। সেই নিপীড়ন এবং নির্যাতন সহ্য করতে না পেরে গেরিলা যোদ্ধা, 2 নম্বর সেক্টরের ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা এই আলতাফ মাহমুদ, রুমি, অন্যদের নাম বলে দেয় এবং এই নাম বলে দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং ঢাকা শহরে কোথায় কি ঘাঁটি ছিল এটা পাক বাহিনী জেনে যায়, পাকিস্তানি আর্মি জেনে যায়। জেনে যাওয়ার কারণে একসঙ্গে অনেকগুলো অপারেশন চালায়। ঢাকায় যে ক্র্যাক প্লাটুনের 10-12টি আস্তানা ছিল, অস্ত্র থাকতো, মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় নিতেন, সেই জায়গাগুলোতে পাকিস্তানি আর্মি অভিযান চালায় এবং রুমি, আলতাফ মাহমুদ সহ ক্র্যাক প্লাটুনের প্রায় সব গেরিলারা ধরা পড়ে, গ্রেপ্তার হয় এবং ক্র্যাক প্লাটুনের অপারেশন বন্ধ হয়ে যায়। যে রুমির কথা শোনেন, সেই রুমি ধরা পড়ার পেছনে এই বদিরকে ধরিয়ে দেওয়ার ঘটনা আছে। তার মানে হচ্ছে জালালউদ্দিন সাহেবের ছেলে পাপনের মামা কত বড় অপরাধ 1971 সালে করেছিলেন, যে অপরাধের কারণে পুরো ক্র্যাক প্লাটুনের ঢাকার অপারেশন বন্ধ হয়ে যায় এবং রুমি সহ অসংখ্য গেরিলা মুক্তিযোদ্ধা পাকিস্তানি আর্মির হাতে গ্রেপ্তার হয়, অস্ত্র উদ্ধার করে আস্তানাগুলোতে অভিযান চালিয়ে। তো এই বড় অপরাধের কথা আমাদের এই তথাকথিত গবেষকরা বড় করে কখনো লেখেন না। হাবিবুল আলম সত্যিকারের একজন ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা, যে কারণে তিনি এটা তার বইতে লিখে গেছেন। আপনারা যারা এই কাহিনীগুলো আরও বিস্তারিত জানতে চান, তারা বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা বই আছে তার, ইউপিএল থেকে প্রকাশিত, এটা পড়লে বিস্তারিত জানতে পারবেন। তো আমি যে কথাগুলো বললাম সেটার আরও ভালো মতো তথ্যসূত্র পাবেন। সুতরাং যে 1971 সালের মুক্তিযুদ্ধ, জনমানুষের যুদ্ধকে যারা অপশাসনের ক্ষেত্রে ব্যবহার করে, পলাতক শেখ হাসিনা সরকার যে এই মুক্তিযুদ্ধকে অপশাসন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য ব্যবহার করলেন এবং এখনও এই তথাকথিত এই চেতনা বিক্রিবাজরা এখনও এটাকে ব্যবহার করছেন, সেই কারণেই এদের বিষয়ে একটা তথ্য দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে মনে হতে পারে যে কিছুটা অপ্রাসঙ্গিকভাবে হয়তোবা এই প্রসঙ্গটি সামনে আনলাম। আরও যারা জানতে চান তারা পড়ে দেখেন, আরও বিস্তারিত জানতে পারবেন, এদের চরিত্র সম্পর্কে আরও ভালো মতো বুঝতে পারবেন।